দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। উত্তর পশ্চিম চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের বিস্তীর্ণ নানহুয়া পর্বতমালা সম্প্রতি ঘন মেঘে ঢাকা পড়েছে। খরা এবং মরুকরণের বিরুদ্ধে এই পর্বত শ্রেণীর সবুজ বনাঞ্চল পরিবেশগত সুরক্ষা দেয়। এই সবুজ অরণ্য প্রকৃতির ফলে বাস্তুতন্ত্র ও পরিবেশ উন্নত হচ্ছে, রক্ষা পাচ্ছে জীববৈচিত্র্য। 1993 সালে এই এলাকায় একটি জাতীয় প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে বনভূমি 10% নিচে থেকে 30% উপরে উঠেছে, যার 95% সংরক্ষিত বিভিন্ন ধরনের গাছপালায় ঢাকা। পাহাড়ে পানির উৎসগুলোকে রক্ষা করতে সাহায্য করেছে সবুজ বন। এর ফলে উচ্চ আর্দ্রতা এবং অত্যাশ্চর্য রাশি রাশি সাদা মেঘের ঘন ঘন উপস্থিতি ঘটে এখানে। গাছপালা থেকে নির্গত বাষ্প ও জলকণার ফলে সৃষ্টি হয় এই সুন্দর মেঘমালা। মহাকাশ অনুসন্ধান ও গবেষণায় দারুণ গতিতে এগিয়ে চলছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দূরদৃষ্টির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর অনুপ্রেরণাতেই চীনের এই প্রচেষ্টায় মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হচ্ছেন দেশটির তরুণরা। মহাকাশ গবেষণায় চীনা তরুণদের সম্পৃক্ততা নিয়ে থাকছে রিপোর্ট। চীনের মহাকাশ প্রকল্পে বেশ বড় সমর্থন আছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। গত কয়েক বছর ধরে চীনের মহাকাশ শিল্পের উন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। 2016 সালের 9 সেপ্টেম্বর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং তার শৈশবের পাঠশালা বেইজিং বাই স্কুল পরিদর্শন করেছিলেন। ওই সফরে স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি দারুণ আবেগ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শি। ওই সময় চু সুন নামের এক তরুণ প্রেসিডেন্ট শিকে তাদের নকশা করা একটি স্যাটেলাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই চু সুন এখন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ও জ্বালানি প্রকৌশল বিভাগের ডক্টরেট প্রার্থী। চু বলেছেন, প্রেসিডেন্ট শির সঙ্গে তার কথোপকথনের কথা তার এখনও মনে পড়ে এবং স্বপ্ন পূরণের এই যাত্রায় তার অনুপ্রেরণায় রয়েছেন শি জিনপিং। আমরা নিজেরাই ওই মডেল স্যাটেলাইট ডিজাইন করেছিলাম। সিনিয়র হাই স্কুল ছাত্রদের প্রথম ব্যাচের একজন হিসেবে ওই প্রকল্পে অংশ নেওয়াটা বড় সম্মানের ছিল। অভিজ্ঞতাটি সত্যি অবিশ্বাস্য এবং উত্তেজনাপূর্ণ ছিল। চু ও তার সহপাঠীরা শিকে তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা জানিয়ে একটি চিঠি লিখেছিলেন। 2016 সালের 24 ডিসেম্বর ওই চিঠির উত্তরে শি বলেছিলেন তিনি ছাত্রদের ডিজাইন করা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে জেনে খুব খুশি হয়েছেন এবং দেশের স্তম্ভের ভূমিকায় নামার আহ্বানও জানিয়েছিলেন। ছোট সেই স্যাটেলাইটটি ছিল চীনের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা ডিজাইন করা প্রথম স্যাটেলাইট, যা তাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং 2016 সালের 28 ডিসেম্বর এটি কক্ষপথে পৌঁছেছিল। নিজেদের তৈরি সেই স্যাটেলাইট কক্ষপথে পাঠানো নিয়ে চু বললেন, যখন উপগ্রহটি শেষ পর্যন্ত মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল তখন আমার মনে হয়েছিল আমার মহাকাশ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে বেইজিংয়ের বাই স্কুল সবসময় তাদের অনুসন্ধানের আগ্রহকে অগ্রাধিকার দিয়ে আসছে। স্কুলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষক ফু ইউয়ে মিং জানালেন, অ্যারোস্পেস পাঠ্যক্রমে তাদের মূল ফোকাস হল শিক্ষার্থীদের মহাকাশ সংক্রান্ত পেশার সূক্ষ্ম সব কাজের উপর গভীর উপলব্ধি প্রদান করা। 2022 সালের মে মাসে চীনের মহাকাশ স্টেশন নির্মাণে কর্মরত একটি তরুণ গবেষণা দলের চিঠির জবাব দিয়েছিলেন শি। প্রেসিডেন্টের সেই চিঠিও মহাকাশ খাতে নিযুক্ত তরুণ প্রাণগুলোকে উদ্দীপিত করেছিল। 2019 সালে মে 4th আন্দোলনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে একটি বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেছিলেন,
চীনের চন্দ্রাভিযান, ছাং এর মিশন দল এবং শেন চৌ মিশন দলের সদস্যদের গড় বয়স ছিল ৩৩ বছর। ২০১৩ সালের ২৪ জুন বেইজিং অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারে কক্ষপথে থাকা মহাকাশ মডিউল থিয়ানকং-১ ৩ শেনচু-১০ মহাকাশচারীর সঙ্গে ভিডিও কলেও কথা বলেছিলেন শি জিনপিং। তখন তিনি বলেছিলেন, মহাকাশ কর্মসূচির বিকাশের সঙ্গে চীন মহাকাশে আরও বড় আকারে অনুসন্ধান চালানোর পদক্ষেপ নেবে। চীনের মহাকাশ অনুসন্ধান যত এগোচ্ছে ততই দেশটির তরুণরা ঝুঁকছেন এই বিষয়ে। চাঁদ থেকে শুরু করে মঙ্গল গ্রহ এবং মহাকাশ অনুসন্ধানের দায়িত্ব এখন তারাই নিচ্ছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান ড্রাগন নৃত্য ও সিংহ নৃত্য। চীনা বৈশিষ্ট্যপূর্ণ এই পরিবেশনাগুলো বিশ্বের বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে দেখা যায়, কিন্তু ড্রাগন নৃত্য সঠিকভাবে আয়ত্ত করতে দীর্ঘদিনের অনুশীলন ও পরিশ্রমের প্রয়োজন হয়। ড্রাগন নাচের বিভিন্ন ধরন আছে, উত্তর ও দক্ষিণের নাচের ধরন একদম আলাদা। ড্রাগন নৃত্য ও সিংহ নৃত্য নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ড্রাগন ড্যান্স ও সিংহ নাচ চীনের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও অপূর্ব এক মেলবন্ধন। শতাব্দী প্রাচীন এই সংস্কৃতি পরিবেশিত হয়ে আসছে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে। অ্যাক্রোব্যাটিক্স, নৃত্য, লোকসঙ্গীত এবং চীনা সূচিকর্মকে একত্রিত করে এটি। এই পরিবেশনাগুলো সারা বিশ্বের বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে দেখা যায়। চীনা সংস্কৃতিতে ড্রাগন এবং সিংহ হচ্ছে শক্তি, প্রজ্ঞা ও সামর্থ্যের প্রতীক। চীনারা তাদের লোক ঐতিহ্যকে ধারণ করে এই সংস্কৃতির চর্চা করে আসছেন বহুকাল ধরে। ড্রাগন নৃত্য সাধারণত অভিজ্ঞ নৃত্যশিল্পীরা পরিবেশন করে। ড্রাগন আকৃতি তৈরির জন্য সঠিক দূরত্বে নৃত্যশিল্পীরা অবস্থান করে লম্বা ড্রাগনের পুতুলটিকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে সিংহ নাচে সাধারণত দুজন লোক একটি সিংহের ভূমিকায় অভিনয় করে। একজন সিংহের মাথা নাড়ায়, অন্যজন সিংহের শরীর ও লেজ নাচায়। একজন অভিনয়শিল্পী বাচ্চা সিংহের ভূমিকায় অভিনয় করে, অন্যজন একটি রেশম বল নিয়ে তার সাথে খেলা করে। সঙ্গীতের সুরের তালে তাল মিলিয়ে তারা নৃত্য পরিবেশন করেন। ভৌগোলিকভাবে ভাগ করলে চীনে সিংহ নাচের দুটি প্রধান রূপ রয়েছে, উত্তরাঞ্চলীয় সিংহ নাচ এবং দক্ষিণাঞ্চলীয় সিংহ নাচ। এই দুই অঞ্চলের নাচের ধরন এবং সিংহের নকশা আলাদা। উত্তরাঞ্চলের সিংহগুলোকে দেখায় অনেকটা আগ্রাসী ভূমিকায়। তাদের নৃত্যশৈলী মূলত অ্যাক্রোবেটিক্স এবং মার্শাল আর্টের দক্ষতার উপর নির্ভর করে। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় সিংহ নাচের পরিবেশনা থাকে অনেক প্রাণবন্ত। এখানে মূলত নাচের ধাপগুলোর দিকেই বেশি নজর দেওয়া হয়। প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখতে চীনের ইয়াংজি নদীর ডেল্টা অঞ্চলে দেখা গেল একদল শিল্পীর সম্মিলন। এটি মূলত চেচিয়াং প্রদেশের প্রাচীন শহর ছিয়ানতংয়ে ড্রাগন ও সিংহ নাচের প্রতিযোগিতা। চেচিয়াং, আনহুই, চিয়াংসু এবং সাংহাই সহ পূর্ব চীনের ২২টি ড্রাগন ও লায়ন ডান্স দলের ৩০০ জনেরও বেশি শিল্পী ৪টি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নেয়। আমি সত্যিই খুব আনন্দিত বোধ করছি এবং অনুভব করছি যে আমার এই প্রচেষ্টা বৃথা যায়নি। আমাদের দল ৩-৪ মাস ধরে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছিল। আজকের ইভেন্টে আমাদের দলের সামগ্রিক পারফরমেন্স খুব ভালো ছিল। আমি মনে করি এখানে ড্রাগন এবং সিংহ নাচের সংস্কৃতি খুবই শক্তিশালী। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের এই ঐতিহ্যগত সংস্কৃতির সৃজনশীল রূপান্তর এবং উদ্ভাবনী বিকাশে অবদান রাখা উচিত, তাই আমরা এটি নিয়ে কাজ করছি। ছিয়ানতংয়ের প্রাচীন এই শহরে ড্রাগন এবং সিংহ নাচের সংস্কৃতি বিকাশের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যা ছিং রাজবংশের ছিয়ানলং সময়কাল থেকে পাওয়া, এবং গত কয়েক শতাব্দী ধরে একটি বড় সাংস্কৃতিক গোষ্ঠী তৈরি হয়েছে এই সংস্কৃতিকে কেন্দ্র করে। হোস্তে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। ঘূর্ণিঝড় শিকারী, এইটা আবার কেমন পেশা? শুনে অবাক লাগলেও এই কাজটি দক্ষতার সঙ্গে করছেন চীনের ২২ বছরের এক তরুণ সু দি খ। স্নাতকোত্তরের পর তিনি একজন আবহাওয়া ফটোগ্রাফি ব্লগার হিসেবে কাজ করছেন।
বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী ইয়াং ওয়েমিং স্বর্ণা। সুদিখের জন্য ঘূর্ণিঝড় শিকার করা একটি নাটক দেখার মতো। আপনি কখনোই জানবেন না এরপর কি হবে। 22 বছর বয়সী সুদিখ একজন স্নাতকোত্তর শিক্ষার্থী এবং একজন আবহাওয়া ফটোগ্রাফি ব্লগার। গত 5 বছরে তিনি 2 শতাধিক পত্রঝড় এবং টাইফুন তাড়া করেছেন। মোট 60,000 কিলোমিটারেরও বেশি দূরত্বে ছুটেছেন। 2000 সালের পর জন্মগ্রহণকারী সুদিখকে বলা যেতে পারে চীনের প্রথম ঘূর্ণিঝড় শিকারী গোষ্ঠীর অন্যতম। তারা সবাই ইন্টারনেটের মাধ্যমে বন্ধ হয়েছিল এবং সারা বিশ্ব থেকে এসেছে। তাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের অবসর সময় ঘূর্ণিঝড় শিকার করে এবং তারা তাদের নিজের অর্থ দিয়ে এই শখ চর্চা করে। ঘূর্ণিঝড় শিকারী শব্দটি বিদেশ থেকে এসেছে, তবে সুদিখ মনে করেন চীনের নিজস্ব ঘূর্ণিঝড় শিকারী থাকা উচিত। 2012 সালের 6 আগস্ট এমন একটি দিন যা সুদিখের জীবন পরিবর্তন করেছে। সে সময় তিনি চেংদু থেকে তার পিতামাতার সাথে হাংজৌতে চলে আসেন এবং তার জীবনে প্রথমবারের মতো টাইফুন দেখেন। সেদিন থেকে তিনি ঝড় ও ফটোগ্রাফির প্রেমে পড়ে যান। তিনি একজন আবহাওয়া স্টেশন তৈরি করেছেন যা তাদের ঝড় শিকার করার স্থানের তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে পারে। এসব তথ্য তাদের ঝড়ের গতি ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। 2021 সালে টাইফুন আতশবাজি শিকার করার অভিজ্ঞতা তিনি কখনো ভুলবেন না। সে সময় সুদিখ 4 জন সিনিয়র ভক্তকে আমন্ত্রণ করে একসাথে আতশবাজি শিকার করতে গিয়েছিল। তার কাজ ছিল সবচেয়ে কঠিন, ক্যামেরাটিকে টাইফুনের মূল অঞ্চলে শুটিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া। তারা টাইফুনের কেন্দ্রে সবচেয়ে আকর্ষণীয় চিত্র ধারণ করার কোনো সুযোগ ছাড়তে চায় না। তারা ভোর 3-4টায় উঠে 10 ঘন্টারও বেশি সময় ধরে টাইফুনের পেছনে লেগে থাকে। এটিও তার প্রথমবারের মতো টাইফুনের কেন্দ্রে প্রবেশ করা। তিনি যখন টাইফুন আতশবাজি তাড়া করছিলেন তখন তিনি প্রথমবারের মতো এই স্মৃতি স্তম্ভটি দেখতে পান। 1956 সালের 1 আগস্টের টাইফুনটি একটি বিশাল সুপার টাইফুন ছিল, যা নতুন চীন প্রতিষ্ঠার পর কেউ ভুলবে না। তিনি বুঝতে পেরেছিলেন যে টাইফুন শিকার করা শুধু একটি শখ নয়, একটি দায়িত্ব ও মিশনও বটে। আরও বেশি মানুষকে সাহায্য করার জন্য তাদের সংগ্রহ করা তথ্যগুলো ভালোভাবে ব্যবহার করা উচিত। তাদের আবহাওয়া স্টেশনে দেখা যায় এই ঝড়ের সময়ে তাপমাত্রা 34 ডিগ্রি থেকে 19 ডিগ্রিতে নেমে আসে এবং বাতাসের চাপ দ্রুত ওঠানামার প্রক্রিয়া ধরে ফেলে। যদিও তারা মরচের মধ্য দিয়ে গিয়েছিল, তাদের অধ্যাবসায়ের সাথে অবশেষে স্বপ্নের মতো সুপারসেল ধরা দেয়। ঝড় শিকারী হিসেবে এটি সবচেয়ে আনন্দের সময়, কারণ সেই মুহূর্তে আপনি ও ঝড় প্রতিদ্বন্দ্বী থেকে বন্ধুতে পরিণত হয়। তারা শুট করা ও সংগ্রহ করা সব প্রাসঙ্গিক তথ্য তাদের তৈরি করা ওয়েবসাইটে আপলোড করতে শুরু করে। এটি আবহাওয়াবিদ, বিশ্ববিদ্যালয় এবং আবহাওয়া সংস্থাগুলির জন্য বিনামূল্যে উন্মুক্ত হয়েছে। তিনি চীনের আবহাওয়া পরিষেবা সংস্থার অল্প সংখ্যক স্বতন্ত্র সদস্যের অন্যতম। সুদিখ তার প্রথম ডকুমেন্টারি ঘূর্ণিঝড়ের নিচে এর মধ্যে ঝড় শিকার করার অভিজ্ঞতা সম্পাদনা করেছেন। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকার কারণে বিগত 3 বছরে প্রায় 1 মিলিয়ন সতর্কতামূলক বার্তা এসেছে। জনসাধারণের জন্য দৃশ্যমান তথ্য তাদের কাছে বেশি প্রয়োজন। এটি করার জন্য এই তরুণরা অবশ্যই ঝড় শিকার করতে থাকবে। তিব্বতীয় ঐতিহ্যের তাৎপর্য বহনকারী চীনের সবচেয়ে বড় দেগে সূত্রা ছাপাখানা। এতে প্রজন্মের পর প্রজন্ম প্রায় 300 বছর ধরে কারিগররা তাদের নিপুণ হাতের ছোঁয়ায়, নিবিড় পরিচর্যায়, এক অসামান্য দক্ষতায় কাঠের উপর খোদাই করে চলেছে
প্রাচীন তিব্বতীয় এই ইতিহাস ঐতিহ্যকে। এটি স্থান করে নিয়েছে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে। বিস্তারিত থাকছে রিপোর্টে। দেগেসুত্রা ছাপাখানা তিব্বতীয় প্রাচীন ঐতিহ্যের একটি প্রতীক। প্রায় ৩০০ বছর ধরে তিব্বতীয় সংস্কৃতিকে লালন করে আসছেন এই ছাপাখানা শিল্পের কারিগররা। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের গার্জে তিব্বতীয় জাতির স্বায়ত্তশাসিত দেগে শহরে অবস্থিত এই সূত্রা ছাপাখানা। ১৭২৯ সালে এই ছাপাখানার নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় সংস্কার হয়েছে এই ছাপাখানাটি। কয়েক দফা পরিবর্তন ও পরিবর্ধনের পর তিনতলা ভবনটি এখন ধর্মগ্রন্থ মুদ্রণে তিব্বতীয় ঐতিহ্যের একটি আধার হয়ে উঠেছে। এটি ইউনেস্কোর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে স্থান করে নিয়েছে। ১০০ ক্যালিগ্রাফ শিল্পী ও ৫০০ কারিগর ৫ বছর ধরে চীনা বৌদ্ধ ধর্মগ্রন্থের মূল কালিঙ্গুরের মুদ্রণ প্লেট খোদাই করেন। ২,৭০,০০০ ব্লকে খোদাই করে সংরক্ষণ করা হয়েছে তিব্বতীয় ও সংস্কৃত ধর্ম। পাশাপাশি রাখা হয়েছে ইতিহাস, সাহিত্য, শিল্প, পাটিগণিত, জ্যোতির্বিদ্যাকে। কারিগররা নিজেরাই ছাপার কালি ও কাগজ তৈরি করে সেগুলোকে বইয়ে মুদ্রণ করেন। ধর্মগ্রন্থ তৈরির প্রধান উপকরণ কাঠের ব্লকগুলো ঘন শক্ত বুর্জ গাছের তৈরি। ছাপাখানার এই সূক্ষ্ম মুদ্রণ প্লেটগুলো তিব্বতীয় ঐতিহ্যকে অবিকলভাবে ধারণ করে চলেছে বছরের পর বছর। আর এই মুদ্রণগুলো দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন পর্যটকরা। স্থানীয় বিশেষজ্ঞরা মনে করেন তিব্বতীয় সংস্কৃতির বিস্তারে শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে যুব সমাজের কাছে তুলে ধরতে অবদান রাখছে এই ছাপাখানাটি। পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও সহযোগিতামূলক কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে। শাহানশা রাসেল, সিএমজি বাংলা। ছোট্ট সিউয়েন একদিন ভোরবেলা উঠে দেখে তার নানি ঘুম থেকে উঠছে না। অনেক চেষ্টা করেও উঠাতে পারছে না নানিকে। এভাবে কেটে যায় কয়েকদিন। পরে প্রতিবেশীরা এসে বুঝতে পারেন সিওর নানি আর নেই। ওই বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করতে সান ক নামের একজনকে আমন্ত্রণ জানানো হয়। এই গল্পে উঠে এসেছে লিউ চিয়াংয়ের পরিচালনায় লাইটিং আপ দ্য স্টার্স অথবা ফানেরাল ফ্যামিলি চলচ্চিত্রে। ছোট্ট শিওয়েন একদিন ঘুম থেকে উঠে দেখে তার নানি ঘুম থেকে উঠছে না। অনেক চেষ্টা করেও জাগাতে পারছে না নানিকে। কেটে যায় কয়েকদিন। প্রতিবেশীরা এসে বুঝতে পারেন শিওর নানি আর নেই। এই বৃদ্ধার শেষকৃত্য সম্পূর্ণ করতে সানকো নামের একজনকে আমন্ত্রণ জানান প্রতিবেশী ও শিওর আত্মীয়রা। রাতে শিওয়েনের চাচা আসেন তাকে দাহকেন্দ্রের স্থান থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নানিকে রেখে শিওয়েন কোথাও যেতে রাজি নয়। সে অপেক্ষা করে তার নানির জন্য। উপায় না দেখে শিওয়েনকে দেখাশোনা করতে সানকোকে কিছু অর্থ দিয়ে চলে আসেন চাচা। সানকোর ইচ্ছা না থাকলেও টাকার কারণে রাজি হয় সে। সানকো বুঝতে পারেন এভাবে বলা উচিত হয়নি তার। তিনি শিওয়েনকে সান্ত্বনা দিয়ে বলেন তার নানি আসলে ধোয়া হয়ে আকাশে ভেসে চলে গেছেন। তিনি এখন একটি তারা হয়ে আকাশ থেকে তাদের দেখছেন। পরদিন রাতে সানকো দেখতে পান একা উঠোনে বসে আকাশের তারা দেখছে শিওয়েন। সাথে ঘড়িতে থাকা রেকর্ড করা নানির কণ্ঠ শুনছে সে। এভাবেই শিও ও সানকোর মধ্যে তৈরি হয় হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এগিয়ে যেতে থাকে
লাইটিং আপ দ্য স্টার সিনেমার গল্প। 我家住在燕江市裕化区华阳路。 প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।